তুই আমাকে বাড়িতে কেন আইছিস? ঘটনাটা এত দ্রুত তড়িৎবেগে ঘটে গেল যে আঁতকে উঠতেও সময় লাগে আশেপাশের মানুষদের। রশিদ দেওয়ান আর কাব্য ছুটে যান ওনার কাছে। ততক্ষণে বেশ কয়েকটা শক্তপোক্ত পায়ের লাথি মেয়েটার ওপর পড়ে গেছে। উনি লাগাতার চিৎকার করছে, আমার পোলাগো আমার কাছ থেকে কাইটা নিয়ে আমার বাড়িতে পা দিছত কোন সাহসে? তোরে আমি মাইরা ফেলবো প্রভা। তোরে আমি আজকে জবাই করবো। কাব্য টেনে ধরল ওর মামাকে, সরিয়ে দিল একের পর এক ধাক্কায়। রশিদ দেওয়ান মেয়েকে আঁকড়ে ধরলেন। যেই মেয়ে কান্না থামিয়ে বিস্মিত নয়নে মামার দিকে চেয়ে আছে। মামা হাজার কটু কথা শোনালেও কখনো গায়ে হাত তোলেননি। আজই প্রথম, তাও নিজের মায়ের মৃত্যুদিনে। লাশটার সামনে। কি করেছে ওনার ছেলেদের প্রদীপ্তা? প্রদীপ্তার বোধগম্য হলো না। এদিকে ওর মামার অশ্রাব্য ভাষায় গালিগালাজ চলেই যাচ্ছে। আমার পোলাগুলিরে আমার কাছ থেকে কাইরা আমার হুমকির মাঝে ফেলাইয়া দিয়ে নাটক করতে কেন আইছিস তুই? কে খবর দিছে? উনি বিশ্রী গালি দিয়ে বাক্য শেষ করেন। প্রদীপ্তা অপলক চেয়ে রয়। আশ্চর্যজনকভাবে কেউ এগিয়ে এলো না এই মুমূর্ষ অবস্থা দেখে। কারো মন গলল না এক ফোঁটাও, বরং ক্রোধে সবাই যেন ফেটে মরছে। প্রদীপ্তার খালা, মামি, ওনাদের মেয়েরা সবাই প্রৌঢ়াকে হারানোর শোক ভুলে প্রদীপ্তার উপর ক্রোধ প্রকাশ করায় ব্যস্ত। কাব্য রাগে গজগজ করছে। ইচ্ছে করছিল প্রদীপ্তার মামার পা দুটোকে ভেঙে দিতে। যেই মুখ দিয়ে ওর বোনকে কথা শোনাচ্ছে সেই মুখটা জ্বালিয়ে দিতে। ও বলল, কি সমস্যা আপনার? ওর সাথে এমন কেন করছেন? প্রদীপ্তার মামা দ্বিগুণ রাগে বললেন, ওরাই মায়েরা ফেলবো। আমার খাইয়া আমার ফিন্দা লেগেই জোচ্চুরি করে রাক্ষসী মায়া একটা। আমার সব খাইলো সব। প্রদীপ্তার চোখ দুটো ঘোলা হয়ে আসছে। ও চায়নি ওর বাবা দেখুক ওর ছোটবেলাটাকে চোখের সামনে। এর চেয়েও বাজেভাবে আঘাত ওকে করা হয়েছে যা করেছে এই মানুষটার স্ত্রী। প্রদীপ্তা ঘোলাটে দৃষ্টিতে চারিদিকে তাকালো। সবাই ওর দিকে চেয়ে আছে। প্রদীপ্তার সেসবে ধ্যান দিতে ইচ্ছে হলো না, বরং ও সরাসরি তাকালো সকলের মাঝে থাকা ব্যতিক্রম নারীটির দিকে, যে নারী ওর নিকট একটি পুষ্পস্বরূপ। প্রদীপ্তা দেখল মেয়েটার চোখ আজও বিরক্তিতে টইটম্বুর। প্রদীপ্তা চাইতেই কেমন চোখ ফিরিয়ে নিল। গটগট করে ঘরে চলে গেল, যেন খুব রাগ প্রদীপ্তার ওপর। রশিদ দেওয়ান মেয়েকে টেনে তোলেন। বজ্রকণ্ঠে ওই মানুষগুলোর উদ্দেশ্যে বলে, আপনারা আদৌ মানুষ? আমার মেয়ের গায়ে আঘাত আনা সাহস হয় কী করে? দিনের পর দিন আমার থেকে মেয়েটাকে আলাদা করে রেখেছেন। অভিযোগ করা ছিল বেমানান, তাই সহ্য করেছি। আজ মেয়েটার অতীতটাকে চোখে দেখতে পাচ্ছি যেন। এমন অত্যাচার করার জন্য নিজেদের কাছে রেখে গিয়েছিলেন ওকে? লজ্জা করে না? আপনারই তো বোনের মেয়ে, আপন মনি তো ছিল। আমি আপনাদের হাজতে পড়ব। সবাইকে জেল খাটাবো, মিলিয়ে নিয়েন। প্রদীপ্তার মামাও কম নয়। উনিও বললেন, জেল খাটানোর বাকি কি রাখছেন? আমার পোলার দিনটা জেলে। ওরা কোনোদিন আপনার মায়েরা মারছিল? গায়ে দিছিল কোনো ফুলের টোকা? আবার ভিটা কাইরা নেওয়ার হুমকি প্রতিদিন আহে কেন আহে? এরা খুশি করছে অভিযোগ ওরে নাকি আমরা অত্যাচার করছি, নারী নির্যাতনের মামলা দিচ্ছে ওই নেমো হারাম। যার খাই তারই ভাসে। প্রদীপ্তা আকাশ থেকে পড়ল হয়তো। বজ্রপাত ঘটল ওর মাথায়। এই বাড়িতে কি হয়েছে না হয়েছে ও বাড়িতে গিয়ে প্রদীপ্তা কাউকেই বলেনি। আইনত পদক্ষেপ নেওয়া তো দূরে থাক, কখনো চিন্তাও করেনি। তবে কেন এসব মিথ্যা অভিযোগ তার নামে? কেন? প্রদীপ্তা খাটিয়ার দিকে তাকালো। চোখ আবারও ভরে উঠল জলে। নানির মুখটা দেখতে ইচ্ছে করছে। শরীরের ব্যথাটা এই তীব্র বাসনার কাছে ফিকে। রশিদ দেওয়ান প্রদীপ্তার মামার উদ্দেশ্যে বলেন, মিথ্যে বলছেন কেন? আমাদের বাড়ি থেকে এই বাড়ির নামে কোনো মামলা করা হয়নি। করলে তো আগেই করতাম। আমি এই নোংরা বাড়িটাকে মনেও রাখতে চাইনি। মেয়েটাকে পেয়ে আর আপনাদের কথা ভাবিনি। জেল মামলা এসব আসবে কোত্থেকে? ওই লোক ক্রোধান্বিত কণ্ঠে বললেন, বাপ মায়া দুজনেই নাটকের পটু। আপনারা আপনার মায়ের অভিযোগ না করলেই আমার বাড়ির র্যাব আহে, সেনাবাহিনী আহে। এবেলা আরও আশ্চর্য হয়ে উঠল প্রদীপ্তা। সেনাবাহিনী, র্যাব,
এমনকি বিস্মিত হলো কাব্য আর রশিদ দেওয়ানও। লোকটা যা বলছে তার এক বিন্দুও ওনারা কিছু জানেন না। তবে এসব নিয়ে তর্ক বিতর্ক করতে ইচ্ছে হচ্ছে না। কাব্য তো আর এক মুহূর্ত এখানে থাকতে ইচ্ছুক না। ও রশিদ দেওয়ানকে আসতে বলে প্রদীপ তার হাত টেনে গটগট পায়ে চলে এলো। মাত্র কিছুক্ষণের মধ্যে কী সব হয়ে গেল, কেমন সব গুলিয়ে গেল। কতগুলো দিন বাদে এই পরিচিত মানুষগুলোকে দেখেও প্রদীপ তার অন্তর রক্তপাতে বিধ্বস্ত হয়ে যাচ্ছে। এটা আদতেও একটা মৃত বাড়ি ছিল তো? অগত্যা ঘটনাগুলো প্রদীপ তার মস্তিষ্ককে সম্পূর্ণ দুর্বল করে দিয়েছে। মেয়েটা ভাবতে গেলেও মাথা ধরে আসছে, চোখ বেয়ে নীরব অশ্রু করাচ্ছে। ও অনুভূতি শূন্য হয়ে একই দিকে তাকিয়ে রইল অনিমেষ। এদিকে কাব্য রাগে ফাটছে। এখানে আসাটাই আমাদের ভুল ছিল। মানুষ এত খারাপ হয় কি করে? এতগুলো মানুষের সামনে নিজের বোনের মেয়েটাকে এমনভাবে মারতে বুক কাঁপল না? আর আশেপাশের সবাইকেও বলিহারি, এক একটা অমানুষ। রশিদ দেওয়ান প্রদীপটাকে শক্ত করে জড়িয়ে নিজেও রাগে চুপটি করে আছেন। ওনার নিজের ভুলের কারণে অনুশোচনা হচ্ছে। কেন মেয়েটাকে এখানে আনতে গেল? না এখানে আসা হতো আর না হতো এসব ঘটনা। ড্রাইভার এসির পাওয়ার বাড়িয়ে দিয়েছে সম্পূর্ণ। কাব্য সিটে মাথা রেখে চোখ জোড়া বন্ধ করলো। মনে করতে লাগলো পুরো ঘটনা। দাউ দাউ করে আগুন জ্বলছে ওর মধ্যে। ও সিদ্ধান্ত নিয়েই নিয়েছে এদের চরম শাস্তি দেবে, আইনত পদক্ষেপ নিবে। হুট করে কিছু একটা ভাবতেই ওর চোখ জোড়া খুলে যায় হুট করে। র্যাব, সেনাবাহিনী, এসব কথাটা মাথায় আসতেই ও বেজায় সতর্ক কণ্ঠে আওড়ালো, ব্রো পাঠিয়েছিল ওনাদের। কাব্যর ভ্রু কুঞ্চিত হয়। ও আবার বিড়বিড় করে, যদি এটা সত্যি হয় তবে ওদের শেষ হওয়া ভাগ্যে লেখা হয়ে গেছে। আজ যা হলো তাতে ও বাড়ির ছেলেগুলো নয়, বরং প্রতিটা মানুষ নিঃশেষ হয়ে যাবে। জেল থেকে বেরিয়ে দুনিয়া দেখার ইচ্ছা চিরতরে মুছে যাবে। কাব্য মায়া ভরা নেত্রে তাকালো ওর ছোট্ট বোনটার দিকে। ফুলের মতো শরীরটাতে এত অমানবিকভাবে কেউ কি করে অত্যাচার করতে পারে? ওদের রুহ কাঁপে না? কাব্য প্রদীপ তার অতীতটা সুস্পষ্ট দেখতে পেল, ভয়ঙ্কর আর বিষাদপূর্ণ অতীত। অদ্ভুতভাবে আজকের দিনটি স্বপ্ন থেকে উঠে আসা কোনো অনিন্দ কাব্যের ন্যায় সুন্দর। অম্বর জুড়ে হালকা স্বর্ণদীপ্তি ছড়িয়ে আছে। দিবাকরের রং তুলিতে আঁকা এক মৃদু আলোর চিত্রপটের ন্যায় দেখাচ্ছে প্রকৃতিকে। হাওয়ায় চিত্ত ছুঁয়ে যাওয়া স্নিগ্ধতা বিরাজমান। কোমল পালঙ্কে আয়েশ করে বসে আছেন এমদাদ খান। গর্বে তার প্রাণ জুড়িয়ে যাচ্ছে। খবরের চ্যানেলটা খুলতে আজ ভালো লাগছে, পত্রিকা পড়তে আজ আলাদা প্রসন্ন লাগছে। দেশ ওলটপালট করা সংবাদগুলো চলছে বলে কথা। প্রথমে ভদ্রতার মুখোশ উন্মোচন করে স্বনামধন্য ব্যবসায়ীকে গ্রেপ্তার, তারপর নৌপথ থেকে অবৈধ জাহাজ সমেত মহানেক এমপি আটক। দুটো টাটকা খবর একই দিনে একই সঙ্গে পাওয়ার স্বাদই আলাদা। আর যদি এদের আটকের পেছনে মূল ভূমিকা নিজের ছেলে পালন করে থাকে, তবে তো পিতার গর্বের আর শেষ থাকে না। আহা আবেশ! ভদ্রলোক হাসলেন। ছেলে রাতে রাশিয়া যাবে, উদ্দেশ্য রাশিয়ান নেভিদের সাহায্য করা, ওদের মিশনে যোগদান করা। এমদাদ খান ছেলের জন্য বুক ভরে প্রার্থনা করেন, যেন আরও একবার সন্তানের জন্য তাকে গর্বিত হতে হয়। তার সন্তান যেন সুষ্ঠুভাবে নিজের কর্ম সাধন করতে পারে। উনি শ্বাস নিলেন প্রাণ ভরে, সব কিছু স্বাভাবিক হোক তবেই ভালো। রশিদ দেওয়ানদের ঢাকা ফিরতে ফিরতে সন্ধ্যা নেমে গেছে। সারাদিনের লম্বা জার্নিটা সেরে বাড়ি ফিরতে ফিরতে একটা প্রাণও সতেজ নেই। সবাই নেতিয়ে পড়েছে খোলা প্যাকেটের মুড়ির মতো। বাড়ির ভেতর প্রবেশ করা মাত্র তিনটে মানুষকে ঘিরে ধরল বাড়ির লোক। বসতে দিতে ব্যগ্র হলো, অথচ ক্লান্ত জীর্ণশীর্ণ একটা মানুষও বসতে ইচ্ছুক হলো না। রশিদ দেওয়ান ওদেরকে ছেড়ে দাঁড়াতে বললেন সবাইকে। প্রদীপ্তা মাথা নিচু করে পা ফেলল সামনের দিকে, মুখে বলল না কিছুও। রাস্তায় ও বাড়ির কোনো কথা রশিদ দেওয়ান কাউকেই বলেননি।
জানলে বোধহয় প্রদীপ্তার পানে চেয়ে মায়ায় ভেঙে আসতো সকলের চোখের বাঁধ। প্রদীপ্তার সামনে যেতে যেতে ওর সঙ্গ দিল কাব্য, একজন পিতার সমতুল্য বড় ভাই, একদম বটগাছের ছায়ার ন্যায়। এই প্রথমবার প্রদীপ্তাকে পাশ থেকে এক হাতে আগলে ধরে ও হাঁটলো তালে তাল। প্রদীপ্তা অনুভূতি শূন্য সম্পূর্ণ। সিঁড়িতে বোনের শাড়িটা সাবধানে ধরে রাখলো কাব্য, যেন হোঁচট না খায়, এবং আদুরে গলায় বোঝালো, মন খারাপ আমার বোনকে মানায় না। একদম মন খারাপ করবি না। যা হয়েছে সব দুঃস্বপ্ন, ওসব মাথায়ও আনবি না, ঠিক আছে? প্রদীপ্তা নিশ্চুপ। কাব্য স্নেহময়ী গলায় আরো বলল, ও বাড়ির কথা মনে রাখার প্রয়োজন নেই, এখানেই তোর সব। দেখবি সব কিছু ঠিক হয়ে যাবে। সবাই আছে তোর, ভাইয়া আছে তোর কাছে, ওনারা ওনাদের কর্মফল শীঘ্রই ভোগ করবে। প্রদীপ্তা নিশ্চুপ শুনে যায়। চলে যায় ওপরতলায়। বসার ঘর থেকে সবটুকু মানুষ দেখে দৃশ্যটুকু। রশিদ দেওয়ানের প্রাণ জুড়িয়ে আসে। সবগুলো মানুষই মুগ্ধ নয়নে দেখেন, অথচ ইমদাদ খানের ভ্রুতে কোঞ্চন দেখা যায়। উনি সন্দিগ্ধ নয়নে তাকিয়ে রয় ততক্ষণ যতক্ষণ ছেলে মেয়ে দুটোকে দেখা গেল। এদিকে শীতল বেগমের কেমন অদ্ভুত লাগে সবার ভাবসাব। উনি চিন্তিত গলায় রশিদ দেওয়ানকে বলেন, কিছু কি হয়েছে? রশিদ দেওয়ান ক্লান্ত কণ্ঠে জবাব দেন, অনেক কিছু হয়েছে। এতকাল আমার মেয়েটাকে আমি কোনো কর্মের শাস্তি ভোগ করিয়েছি। ওনার কণ্ঠস্বর ভেঙে এলো। দাঁড়িয়ে থাকার সক্ষমতাটুকু হারিয়ে উনি চললেন নিজ কক্ষের উদ্দেশ্যে। পাছে ফেলে গেছেন দুশ্চিন্তাগ্রস্ত মানুষগুলোকে। তারা প্রশ্নোক্ত নেত্রে চেয়ে রইলেন রশিদ দেওয়ানের যাওয়ার পানে। নানিস্বক রাস্তায় বিলীন হয়ে গিয়েছিল প্রদীপ্তার। ওর মাঝে আর কোনো দুঃখের ছিটে ফোঁটাও অবশিষ্ট ছিল না। বারংবার মনে হচ্ছিল এখন থেকে এই বাড়ির মানুষগুলো ও বাড়ির জঘন্য মস্তিষ্কের মানুষগুলোকে কেমন ভাববে। নিজের মামার করা কর্মে কুণ্ঠিত বোধ করছে প্রদীপ্তা। ওরা শত খারাপ হোক, তবুও এদের চোখে ভালো থাকুক এমনই চেয়েছে সে। অথচ আজ কি হয়ে গেল? প্রদীপ্তার কাছে ধোঁয়াশা রয়ে যায় সেই বিষয়টা, যার দরুন আজ তাকে এমন অপদস্থ করা হলো। প্রদীপ্তার বাম গাল বেয়ে এক বিন্দু শিশিরের ন্যায় অশ্রু গড়ায়। মেয়েটার চিত্ত চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে ও সেই দীর্ঘশ্বাসের মাধ্যমেই বিসর্জন দেয় সবটুকু বিষাদপূর্ণ ঘটনা। অনভিপ্রেত ঘটনাটা ঘটে একটু পরে। এত শত বেদনা বিষাদ কাটিয়ে অকস্মাৎ প্রদীপ্তার মস্তিষ্ক এই মুহূর্তে একজন ব্যক্তিকে স্মরণ করিয়ে দিল। মানুষটার নাম আদিফ, বই অন্য কেউ নয়। প্রদীপ্তা নিজের অপ্রত্যাশিত ভাবনায় নিজেই বিস্মিত হয়। এই মুহূর্তেও তার আদিফকে মনে পড়ছে কেন? এই মর্মাহত কাণ্ডেও কেন আদিফকে মনে পড়বে? কেন মনে হচ্ছে আদিফ ওর এই বিষাদগ্রস্ত জীবনের এক টুকরো সুখ শান্তি? মেয়েটা কেন সব দূরে ঠেলে আদিবের নম্বরটি দেখলো তা অজানা। তবে ওর শুকনো ম্লান মুখে এক ঝিলিক হাসি দেখা দেয়। আদিব ভয়েস মেসেজ পাঠিয়ে রেখেছে, নিজের দেওয়া কথা রেখেছে। প্রথম মেসেজটার নিচে ক্ষুদ্র সংখ্যায় লেখা 0.02, অর্থাৎ 2 সেকেন্ডের একটা ভয়েস মেসেজ। প্রদীপ্তা আঙুল চাপে কানে ধরে রাখে ফোনটা। হৃদযন্ত্রণা, শিরোপীড়া, নিঃশব্দ চলমান অন্তঃস্থলের হাহাকারগুলো তরিতেই অন্তর্হিত হয়ে যায় প্রদীপ্তার। ওর আর্দ্র অক্ষিপল্লব মিলে আসে আপনা আপনি। আমার প্রদীপ্তা। প্রদীপ্তা বুঝতে অক্ষম এটা কি কোনো সাধারণ কণ্ঠের ডাক নাকি কোনো জাদুমন্ত্র, যে জাদুমন্ত্র ক্লান্তি দূর করতে সক্ষম, শুষে নিতে সক্ষম ভেতর বাহ্যিক উভয় দিকের যন্ত্রণাগুলো। প্রদীপ্তার অন্তঃস্থল পরম আবেশে সিক্ত হয় ও ক্লান্ত গাটা এলিয়ে দেয় বিছানায়। বারংবার শুনে যায় সেই একই ব্যক্তির গলার স্বর, সেই ডাক যেই ডাকে ঘায়েল প্রদীপ্তা, যেই ডাক ওর রোমে রোমে অনুভূতিদের বিচরণ চালায়। মেয়েটা চাপে পরবর্তী মেসেজ। আমার সন্ধ্যা প্রদীপ। জানি না কেন মনে হচ্ছে
আমি আপনার চেয়ে খুব দূরে চলে যাচ্ছি, অদূরে কোথাও, যেখান থেকে ফেরার উপায় নেই। অথচ অন্তরে তীব্র ইচ্ছে আপনাকে নিজের ঘরে দেখার। হৃদয় শুরু থেকে জানান দেয় আপনাকে আমার বাঁ পাঁজরের হাড় দ্বারা তৈরি করা হয়েছে। আমি কথাটুকুর দলিল চাই। আজকাল মস্তিষ্ক আপনাকে ছাড়া কিচ্ছু ভাবে না, জানেন? ও সারাক্ষণ বলে চলে আমি আপনি ব্যতীত শূন্য আকাশের মতন, দিশেহারা নির্হারা পাখি। আপনার দ্বারা আমি আমার জীবন পরিপূর্ণ করতে চাই প্রদীপ্তা। আমার এক জনমের অদম্য শখ এটা। দোয়া রাখবেন যেন ফিরে আসি, সব ইচ্ছা পূরণ করতে সক্ষম হই। আপনি নিজের প্রতি যত্নশীল হবেন। পৃথিবীর সমস্ত সুখগুলো আপনাকে এসে ছুঁয়ে দিক, আর আপনার ভাগের সমস্ত দুঃখগুলো আমার ভাগ্যে লেখা হোক। একটুখানি বিষাদ আমার ফেলে রেখে আসা পৃথিবীর সবচেয়ে শুদ্ধতম নারীটিকে স্পর্শ না করুক। ভালো থাকবেন চাঁদ, আমার চাঁদ, আমার ব্যক্তিগত চাঁদ। প্রদীপ তার সর্বাঙ্গ শিরশির করে উঠল। প্রতিটি রোম জুড়ে অনুভব করল নব্য কিছুর অনুভূতির জোয়ার বয়ে গেল শিরা উপশিরায়। কাঁপছে অঙ্গ, কাঁপছে হৃদযন্ত্র, বিহ্বল হয়ে পড়েছে মস্তিষ্ক। শ্রবণেন্দ্রিয়ে প্রণয়ের ঘণ্টা বাজছে লাগাতার, মুদিয়ে আসছে ওর বিবেক বুদ্ধিরা। প্রতিটা বাণী এত মধুর কেন? কেন এইসব কিছু এত বিশাল অর্থবহুল করেছে? প্রদীপ তার বক্ষপিঞ্জর থেকে পাথরের ন্যায় ভারটা সরে যায়। হাওয়ায় ভাসমান সবুজা পাতাটা লাগছে নিজেকে। দৈবাত মুখশ্রীখানা লজ্জায় লালাভ হয়ে ওঠে। স্বর্ণলতা মুখটিতে দেহের সমস্ত রক্ত সে টইটম্বুর হয়েছে বোধহয়। সামান্য স্পর্শে কোমল ত্বকটা ফেটে রক্ত ঝরার শঙ্কা আছে। মেয়েটার অধৈর্যকল বাকি কিঞ্চিত, চোখের কার্নিশ বেয়ে কখন যে শুক্কর অশ্রু গড়িয়ে পড়ল তা টেরও পায়নি প্রদীপ্তা। গুণাক্ষরেও না, বরং ও বিড়বিড় করে মন্ত্রমুগ্ধের ন্যায় বলে ওঠে, আপনি নামক সুখের ঔষধ আমার জীবন। ঠক ঠক শব্দে করাঘাত হলো। প্রদীপ্তা শব্দ অনুসরণ করে চাইল দরজার পানে। কেউ এসেছে। মেয়েটা ফোন রেখে উঠে বসলো। ভেতরে আসতে বলল দরজার অপর প্রান্তের মানুষটিকে। শীতল বেগম, রুমকি বেগম আর শাহানা বেগম একসাথে ভেতরে এলো। শীতল বেগমের হাতে খাবারের থালা। খাবারটুকু দেখে প্রদীপ্তার গা গুলিয়ে আসে। সকাল থেকে পেটে দানাটিও পড়েনি, ও আপাতত খেতে চাইছে না। শীতল বেগম ভাতের থালা পাশে রাখলেন। রুমকি বেগম আর শাহানা বেগম বসলেন খাটের ওপর। তিনজনের একজনও ওখানে কি হয়েছে না হয়েছে এরূপ কথাবার্তা বললেন না, বরং শীতল বেগম প্রথমে মেয়েকে কিছু সময়ের জন্য বুকে জড়িয়ে নিয়ে সারা মুখে চুমু আঁকলেন। দেখা গেল ভদ্রমহিলার চোখ জোড়া ছলছল করছে, তবুও উনি নিজেকে সামলে আর্দ্র কণ্ঠে বললেন, মা আমার অনেক বড় হও, ওপরওয়ালা ভালো রাখুক। রুমকি বেগমও মায়া ভরা কণ্ঠে বললেন, শীতল, আগে খাইয়ে নে ওকে, ব্যথার ওষুধগুলো খাওয়াতে হবে। প্রভা, শরীর কি বেশি ব্যথা করছে? শাহানা বেগমও এসে মাথায় হাত বুলিয়ে দিলেন। প্রদীপ্তা অপলক চেয়ে রয়। তার মা নেই। ছোট থেকে এতিম নাম বহন করে বড় হওয়া মেয়েটার আজ মনে হচ্ছে ওর তো সব আছে। চোখের সামনে মায়ের মতো তিনজনকে দেখতে পাচ্ছে। যে আদরটুকু ও সারা জীবন চেয়ে এসেছে গোপনে, আজ সেই সবটুকু ওর ভাগ্যে লেখা হয়েছে। প্রদীপ্তা অকস্মাৎ কেঁপে উঠল। কানে বাজল প্রিয় পুরুষের বলা দুটি বাক্য, পৃথিবীর সমস্ত সুখগুলো আপনাকে এসে ছুঁয়ে দিক, আর আপনার ভাগের সমস্ত দুঃখগুলো আমার ভাগ্যে লেখা হোক। ওর মুখের রং পাল্টে যায় মুহূর্তেই। আটকে ওঠে কেমন করে। ভেতরটা যেন কাঁপতে কাঁপতে বলে ওঠে, দুঃখ ভাগাভাগি করতে হবে না, আমি যেমন আছি ঠিক আছি। ওনাকে ভালো রাখুন আল্লাহ, সবচেয়ে ভালো রাখুন। দুদিন পেরিয়েছে, সব ঝড় ঝাপটার ধকল সয়ে বেশ ভালোই আছে প্রদীপ্তা। আজ ইউনিভার্সিটি এলো। লাগাতার অনেক দিন পরেই বোধহয় এখানে আসা হলো। প্রদীপ্তার সিটে বসলো। ফোনটা তখন কানে ধরা। অধরা কল করেছে। মেয়েটার সাথে সম্পর্কটা এতদিনে অনেক মজবুত হয়ে গেছে। আপন বোনের মতোই প্রদীপ্তাকে ভালোবাসে অধরা। প্রদীপ্তা এই মেয়েটাকে কাছে পেলে বোধহয় জড়িয়ে ধরে বসে থাকতো।
আমার বাচ্চারা কি করছে আপু? অধরা বলে, তোমার ছেলেকে ধরে বেঁধে স্কুলে পাঠিয়েছে আর ছেলেটা খেলছে। প্রদীপ্তা হাসলো। ছেলেটাকে ধরে বেঁধে পাঠাতে হলো কেন? আমাকে কল করতেন, আমি বললেই তো চলে যেত। অধরা হো হো করে হেসে তালে তাল মেলায়। তা তো করতোই। তুমি বলতে পাগল কি না? সারাক্ষণ তোমার কথা বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলে। খাওয়ার সময় যে ধরে তোমাকে এনে দিলে তারা খাবে না। ঠোঁটের হাসি গাঢ় হলো প্রদীপ্তার। ও বলল, জাদু করে ওদের কাছে চলে যাওয়া যায় না? অধরা বলল। তোমাকে নিজের কাছে আনার ইচ্ছে তো আমারও। প্রদীপ্তা ভাবলেশীনভাবে বলল, আপনার ভাই বাড়ি এলে ওনাকে আমি প্রথমেই বলবো আমাকে যেন আপনার কাছে নিয়ে যায়। অধরার ভালো লাগলো শুনতে। মনে হলো ওর ভাইয়ের সহধর্মিণী যেন কথা বলছে। ও হেসে বলে, অবশ্যই অবশ্যই, একবার আসো, আমি আর ছাড়ছি না। হাসলো প্রদীপ্তা। ওদের কথোপকথন চলল অনেকক্ষণ। যখন কথা সমাপ্ত হয় তখন ক্লাসে লেকচারার প্রবেশ করেছে। প্রদীপ্তা সব শিক্ষার্থীর সাথে তালে তাল মিলিয়ে দাঁড়ালো, বসলো। উনি বলার পর, সামিহা আজ ক্লাসে নেই, তিথি এসেছে। তবে প্রদীপ্তা কথা বলছিল বিধায় বিরক্ত করেনি। সহসা শ্রেণীকক্ষে হেলে দুলে আগমন করে সামিহা। শিক্ষকের অনুমতি ব্যতীত এসে বসে প্রদীপ্তার পাশে। লেকচারার দেখেও কিছু বললেন না, অপ্রসন্ন হয়ে কপাল ভাঁজ করলেন শুধু। প্রদীপ্তার সামিহার এইসব আচরণ মোটেও পছন্দ না। ও আর সামিহার সাথে আদিবের তুলনা দেয় না এখন, কেননা প্রদীপ্তা হাড়ে হাড়ে টের পেয়েছে আদিব সবচেয়ে ব্যতিক্রম। প্রদীপ্তার মতে ওর দেখা সবচেয়ে ভালো মানুষটি। প্রদীপ্তা সামিহার কাছ হতে দৃষ্টি সরিয়ে স্যারের দিকে মনোযোগ দিল। তৎক্ষণাৎ ভেসে এলো সামিহার গমগমে কণ্ঠস্বর, তুমি বার্ষিকীতে আসছো না কেন প্রভা? প্রদীপ্তা নিশ্চুপ। সামিহা ফের বলল, তোমাকে তোমার ফিয়ান্সে মানা করেছে? প্রদীপ্তা নিষ্পৃহ চোখে তাকালো। সামিহা হাস্যোজ্জ্বল মুখে বলল, আদিব ভাই মানা করেছেন? প্রদীপ্তা চোখ সরিয়ে নিল দ্বিতীয়বারের জন্য। সেদিন থেকে মেয়েটা এসব নিয়ে প্রদীপ্তাকে উত্ত্যক্ত করে। যেদিন থেকে পৃথিলা সবার সামনে অমন একটা কথা প্রদীপ্তাকে বলেছিল। সামিহা প্রদীপ্তার বিরক্ত হয়ে যাওয়া চেহারাটা দেখে দারুণ মজা পায়। তাই তো ফের বলল, তুমি কিন্তু এখনো বলনি আদিফ কে? উনি কি সত্যি সত্যি তোমার হনেওয়ালি পাতিদেব, মানে পাতি পারমিশ্বর? সামিহা কৌতূহলী ভঙ্গিতে ভ্রু দোলায়। প্রদীপ্তা মিহি কণ্ঠে বলল, তুমি ক্লাসে মন দাও সামিহা। সামিহা ডানে বামে জোরে জোরে মাথা নেড়ে বলে, এসব মনোযোগ আমার দ্বারা হবে না। তুমি আগে বলো আদিফ কে? প্রদীপ্তা নিশ্চুপ রয়। সামিহা ঠোঁট চেপে ওর বাহুতে কিঞ্চিত ধাক্কা দিয়ে ফের বলে, বলো না প্রভা, তুমি কি সত্যি এঙ্গেজড? আদিব কি তোমার হাজবেন্ডের নাম? প্রদীপ্তা মিহি কণ্ঠে বলে, এমন কিছুই না। মেয়েটা দমে না। ও নিজের মতো করে বলে, তাহলে তোমার প্রেমিক? প্রদীপ্তা ভাবলেশীনভাবে বলে, না। সামিহা এক নাগারে বলে যায়, তাহলে প্রীতিলা আপু ওই দিন যে বললো, কেন তুমি আদিফ নামের ছেলের উঠবি? প্রদীপ্তা অপ্রসন্ন কণ্ঠে বলে, আমি জানি না। সামিহা হো হো করে হেসে ওঠে প্রদীপ্তাকে বিরক্ত হতে দেখে। সামিহা মনে মনে নিশ্চিত আদিপ প্রদীপ্তার কিছুই হয় না, কেননা যেদিন এই নামটা শুনেছিল সেদিন সামিহা যতটা না অবাক হয়েছিল তার চেয়ে 1000 গুণ অবাক হয়েছিল প্রদীপ্তা। প্রদীপ্তা স্যারের দিকে তাকিয়ে অন্যত্রে হারিয়ে যায়। ভাবতে বসে আকাশ পাতাল। পৃথিলা সেদিন কেন এই কথাটা বলেছিল তা প্রদীপ্তাও জানে না। কাব্য বলেছে এমন কথা, কিন্তু কাব্য কেন এমন বলবে? এসব প্রদীপ্তার কাছে রহস্যই বটে। ক্লাস শেষে প্রদীপ্তাকে নিতে আজ ড্রাইভারের বদলে সাদিদ এলো। প্রদীপ্তাকে দিয়ে যাওয়া হলেও নিয়ে যাওয়ার জন্য আসা হয় না। যেহেতু কাজে ব্যস্ত থাকে তাই ড্রাইভার পাঠিয়ে দেওয়া হয়। অপ্রত্যাশিত সাদিদের আগমনে অবাক হলো প্রদীপ্তা।
তবুও খুশি হলো। কাব্য সাদিদ ভীষণ স্নেহ করে প্রদীপ্তাকে। প্রদীপ্তার এত ভালো লাগে এই দুইজন ব্যক্তির আচরণ যা বিশ্লেষণ করার মতো নয়। ও হাসি মুখে গাড়ির দিকে এগোয়, সামনে গিয়ে বলে, আজ তুমি এলে যে? পুলিশের পোশাক পরিহিত সাদিদ হাসলো, বলল। প্রদীপ্তা খুশি হলো আরেকটু। এই যে ওর জন্য ওর ভাইয়েদের এত চিন্তা ভাবনা, এগুলো সামান্য ব্যাপার হলেও মেয়েটার কাছে বিরাট কিছু। ও গাড়িতে উঠে বসলো, গাড়ি চলতে লাগলো। আজ ড্রাইভার নেই, সাদিদই গাড়ি চালাচ্ছে। প্রদীপ্তা যেতে যেতে সাদিদকে বলল, ভাইয়া পৃথিলা আপু এই ভার্সিটিতে পড়ে। সাদিদ কপাল কুঁচকে বলল। প্রদীপ্তা উদাস কণ্ঠে বলে, কাব্য ভাইয়া এটা আমাকে বলেনি। সাদিদ বলে। প্রদীপ্তা আশ্চর্য হলো, তবে আর প্রকাশ করলো না। নৈশব্দ চলল কিয়ৎক্ষণ। সহসা নিচু কণ্ঠে প্রদীপ্তা ফের বলে ওঠে, ভাইয়া বাংলাদেশ থেকে রাশিয়ার দূরত্ব কতখানি? সাদিদ দক্ষ হাতে ড্রাইভ করতে করতে আর চোখে চাইল প্রদীপ্তার দিকে। ভেতর থেকে দমফাটা হাসি বেরিয়ে আসতে চাইছে, তবুও ছেলেটা নিজেকে সংযত রাখে যথাসম্ভব। ঠোঁটে ঠোঁট চেপে চুপ থাকে কিছুক্ষণ, অতঃপর নরম গলায় বলে। প্রদীপ্তা মুহূর্তেই তাজ্জব বনে যায়, বেকুব হয়ে রয়ে সাদিদের কথায়। ও ভাবতেও পারেনি সাদিদের জবাব এমন হবে। প্রদীপ্তা অত কিছু ভাবলে তো প্রশ্নই করতো না। ওর লজ্জায় মাথা নুইয়ে পড়ে, কান দুটো রিরি করছে। সাদিদ কি কিছু অনুমান করেছে? কি অনুমান করলো? পারল কেমন করে? এদিকে সাদিদ ঠোঁট চেপে হেসে দ্বিতীয় দফায় বলল। প্রদীপ্তার লজ্জা আকাশ ছুঁল। আহম্মকের মতো মাথাটাকে অন্যদিকে ঘুরিয়ে চোখ দুটো বন্ধ করে রাখলো ও। বিস্ময়ের চেয়েও বেশি বিস্ময় ওকে জড়িয়ে নিল চোখের পলকে। কিভাবে সম্ভব? প্রশ্নটা ঘুরপাক খেলো সারা মস্তিষ্ক জুড়ে। 61 দিন 61তম পত্র। কোথায় হারিয়ে গেছেন আপনি? কি পেরোয়, দিন পেরোয়, সপ্তাহ কাটে, দেখতে দেখতে মাসও কেটে যায়, অথচ আপনি দেখা দেন না। আপনি এত ব্যস্ত কেন? কাজের ফাঁকে আমার জন্য একটুখানি সময় বের করা যায় না? মনে পড়ে না আমার কথা? আমি অধৈর্য হয়ে গেছি মহাশয়। বিশ্বাস করুন, পৃথিবীর সবচেয়ে অধৈর্যবান ব্যক্তিটি লাগে নিজেকে। এত অপেক্ষা, এত কান্না আমি কারোর জন্য করিনি। আপনি বড্ড পাষাণ্ড, খুব খারাপ। প্রদীপ্তা দ্রুত সম্পূর্ণ লেখাটুকু ডিলিট করে। অস্থির হয়ে ওঠে মনটা। চোখের জলটুকু মুছে পুনরায় লিখে, 61 দিন 61তম পত্র। আজ 2 মাস পরিপূর্ণ হলো আপনিহীনা। আপনি কি বলে গিয়েছিলেন? অপেক্ষা করতে। অপেক্ষা, দীর্ঘ সময়ের অপেক্ষা। যতটা ভেবেছি তার চেয়েও বেশি সময়ের অপেক্ষা। 1464 ঘন্টা যাবত অপেক্ষা করছি, অথচ আপনার সময়ই হয় না। এদিকে আমারও অপেক্ষার প্রহর কাটে না। একবার এসে দেখে যান না আমার হালত। আপনার অনুরোধ রাখতে যে আমি কি হয়ে গেছি। আমার মতন বোকা শোকা প্রদীপ্তার এমন হওয়ার কথা ছিল কি? আমার কোনো অভিযোগ নেই, শুধু আপনাকে চাই। আপনি কেমন আছেন? কেমন কাটে আজকাল? খুব ব্যস্ততা, খুব কাজের চাপ, তাই না? কষ্ট হয়? নিশ্চয় হয়। কি করলে সেই কষ্টটুকু আমার কাছে চলে আসবে? আপনার কোনো খারাপ আমার সহ্য হবে না। কেন হবে না জানি না। আপনি খুব আলাদা। আপনি বিজ্ঞ, আমি অজ্ঞ। আপনি সব জানেন, আমি জানি না। তে সীমাবদ্ধ। কবে এসে সব জানি না এর উত্তর উন্মোচন করে দেবেন? আপনি যে চোখ পড়তে জানেন, এদিকে আমি জবাবের আশায় বসে থাকি। জবাবগুলো শুধুই আপনি দিন, কেননা আপনি ছাড়া কেউ আমাকে বুঝতে পারে না, কেউ আমার মন পড়তে জানে না। আপনি জানেন শুধু। এই জন্যই হয়তো আমি শুধু আপনাকে আটকিয়েছি, অন্যত্র নয়। আপনি আমাকে চাঁদ বলেন না, আমি আপনাকে আকাশ ডাকছি। আপনি আকাশের মতো সুন্দর, আকাশের মতো স্নিগ্ধ আর আকাশের মতোই ধরাছোঁয়ার বাইরে। আমার ধৈর্যশীলতা আজকাল আমায় হতভম্ব করে দেয়। আপনার জন্য এত ধৈর্যশীল হয়েছে কিনা একটু পর ভোরের আলো ফুটবে, আরেকটা
দিনাত আর একটা নিদ্রাহীন রাত কেটে গেল। আমাকে নিদ্রাপরীরা স্পর্শ অব্দি করে না। আমার না রাত বিরতে আপনার জন্য দুশ্চিন্তা হয়। আপনার মা প্রায় প্রায় আপনার জন্য কাঁদে। সেই কান্না দেখে আমার দুশ্চিন্তার মাত্রা ভারী হয়। সুস্থ আছেন কিনা জানতে ইচ্ছে করে। আমার ইচ্ছে হয় ছুটে গিয়ে এক পল দেখে আসতে। অসম্ভব চাওয়া পাওয়া। আমি চাই আপনি ভালো থাকুন সব সময়, আর আগের মতোই থাকুন। হুট করে বসন্তের মতো একদিন চলে আসুন, ছড়িয়ে দিন প্রণয়ের সুবাস আমার ভুবন জুড়ে পুনরায়। অপেক্ষা করব, তবে সাবধান। সাবধান। অপেক্ষা শেষ হতে হতে যেন আমার দুনিয়া ফুরিয়ে না যায়। তাই দ্রুত ফিরবেন। ভালো থাকুন, ভালো রাখুন। ইতি আপনার সন্ধ্যা প্রদীপ। দেখতে দেখতে 2 মাস কেমন করে কেটে গেছে। আদিব এখনো লাপাত্তা। ওর কোনো খোঁজ খবর প্রদীপ্তার কাছে নেই। শেষ রাতে চোখ লেগে গেলে আজকাল দুঃস্বপ্ন দেখছে। এমন দুঃস্বপ্ন যা মুখে উচ্চারণ করতে গেলে বুক কাঁপে, আতঙ্ক ছেয়ে যায় সারা দেহ জুড়ে। এসবের জন্য 2 চোখের পাতা এক করতেও প্রদীপ্তার ভয়। ও দীর্ঘশ্বাস ফেলল, হাতের মুঠোয় থাকা শার্টটার গায়ে হাত বোলালো। আর সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে, ও শার্টটার গায়ে আদো রাখলো, ভালোবাসার মিষ্টি পরশ। সহসা এই শেষ রাতে ওর ফোনটা বেজে ওঠে। প্রদীপ্তা চমকায় না, জানে বোধহয় কে কল করেছে। ও দেখলো স্ক্রিনে ইংরেজি গুটি গুটি অক্ষর ভাসছে। সাময়িক। প্রদীপ্তা কল রিসিভ করতে ওপাশ থেকে ভেসে এলো রাগান্বিত মেয়েলি কণ্ঠস্বর। আজও জেগে আছিস? ঘুম আসে না তোর? রাত কয়টা বাজে খেয়াল আছে? প্রদীপ্তা ম্লান কণ্ঠে বলল, ঘুম আসছিল না। সামিহা মধ্যরাত অব্দি জাগে এমনি এমনি। সারা রাত জাগে তখন যখন ওর কোনো কাজ থাকে। আর যেদিন সামিহা সারা রাত জেগে থাকে সেদিনই প্রদীপ্তাকে কল করে। প্রদীপ্তা জাগ্রত থাকার দরুন কল রিসিভ করতে বিলম্ব করে না। সামিহা নিস্পৃহ কণ্ঠে বলে, কেন ঘুম আসছিস না? আপনি কি আপনার আদিবকে মিস করছিলেন? আদিফ নামটা নিয়ে প্রদীপ্তার সাথে খুব রসিকতা করা হয় সামিহা, অথচ ও জানেও না আসলে আদিফকে। প্রদীপ্তা আজ হঠাৎ করে সামিহার কথা শুনে মৃদু হাসলো। এমনিতে এ ধরনের বাক্য শুনলে রাগ দেখায়। সামিহা কিছু বলতেই যাচ্ছিল এই প্রসঙ্গে, তার আগেই প্রদীপ্তা বলে ওঠে, শোন, উনি আছেই না। সামিহা চমকে ওঠে, বিস্মিত কণ্ঠে বলে, কি আসছে না? প্রদীপ্তা মিহি কণ্ঠে বলে, তোর আবিদ ভাইয়া। সামিহা হেসে ওঠে ওপাশ থেকে। সে কি হাসি! ভাবছে প্রদীপ্তা বোধহয় এখন ওর সাথে তালে তাল মেলাচ্ছে, মজার ছলে আছে। অথচ প্রদীপ্তা মলিন কণ্ঠে বলে, আজ 2 মাস সামিহা। আমি ওনার কোনো খবর জানি না। উনি কেমন আছেন, কোথায় আছেন, কিচ্ছু জানি না। এই 2 মাসে উনি আমাকে একটা কল করেনি, একটা টেক্সট অব্দি করেনি। আচ্ছা, ওনার কি ইচ্ছে হয় না আমি কেমন আছি একটাবার জানতে? সামিহার চোখ চড়ক গাছ, ওর কণ্ঠ কাঁপছে বিস্ময়ে। আর ইউ কিডিং মি? প্রদীপ্তা জড়তাহীন জানায়, না, সত্যি বলছি। সামিহা অবাকতায় ফেটে পড়ে। আদিব নামের কেউ সত্যি আছে? আমি যে এতদিন ধরে মানুষটাকে নিয়ে এত কথা বলে আসছি, একটা বারও তো বললি না। উনি তোর কি হয়? সত্যি বয়ফ্রেন্ড নাকি হন? সত্যি বয়ফ্রেন্ড নাকি হনওয়ালি পাতিদেব? উচ্ছ্বাসিত হয়ে যায় বেশ, বেজায় উদ্বিগ্ন কণ্ঠে বলে ওঠে, দুটোর একটাও না। প্রদীপ্তা হাসে ক্ষীণ, নরম গলায় বলে, তাহলে তুই ওনাকে ভালোবাসিস? সামিহা উৎফুল্ল মেজাজে বলে। প্রদীপ্তা স্তব্ধ হয়ে তাকিয়ে রয় তমিশ্রের ভিড়ে। অন্তঃকরণে প্রবল কল্লোল হিল্লোলের জোয়ার অনুভব করে। ভালোবাসে প্রদীপ্তা আদিবকে? ভালোবাসে? কারো কথা সারাদিন ভাবার নাম ভালোবাসা? কারোর জন্য বৈরাগী হয়ে যাওয়ার ঈর্ষা গ্রহণ করার অর্থ ভালোবাসা? কারোর জন্য কাদার নাম ভালোবাসা? মন মস্তিষ্ক জুড়ে শুধু এক মানবের রাজত্ব চলার নাম যদি ভালোবাসা হয়,
তবে প্রদীপ্তা আদিবকে ভালোবাসে। প্রদীপ্তা লজ্জায় মাথা নামিয়ে নেয়। প্রদীপ্তা আদিবকে ভালোবাসে কথাটা কেমন শোনাচ্ছে। প্রদীপ্তার শ্রবণেন্দ্রিয়ে বারংবার ঝংকার তুলে চলে বাক্যটি। ওর রন্ধ্রে রন্ধ্রে বিচরণ করে আনকোড়া অনুভূতি। শিরা উপশিরায় জমে আসে ঠান্ডায়। প্রদীপ্তার পক্ষ থেকে নৈশব্দতায় অধৈর্য হয়ে ওঠে সামিহা ও ব্যগ্র গলায় শুধোয়, কোথায় হারিয়ে গেলি প্রভা? প্রদীপ্তা মনোযোগ ভেদ করে বেরিয়ে এলো। ছোট্ট করে জবাব দিল, কোথাও না। সামিহা ফের শুধোয়, তুই উনিকে ভালোবাসিস? প্রদীপ্তা সময় নিল না, বরং ধীর স্থির গলায় বলল, আমি জানি না, প্রদীপ্তা থামল, একটু দম নিয়ে ফের বলল, তবে আমি চাই উনি সবসময় আমার পাশে থাকুক, সারা জীবন আমার সাথে থাকুক। আমার ওনাকে প্রয়োজন সামিহা, অনেক প্রয়োজন। প্রদীপ্তার কণ্ঠস্বর আর্দ্র হয়ে এলো। মলিন মুখটা আর একটু মলিন হলো। ওপাশ থেকে সামিহা আনন্দে আত্মহারা। প্রদীপ্তার মতো সাদাসিধে মেয়েরও যে এমন কিছু থাকতে পারে তা অকল্পনীয় ছিল ওর নিকট। সামিহা বলল, পুরো লাভ স্টোরিটা শোনা। সামিহা আদুরে গলায় আর্জি করে। প্রদীপ্তা এড়িয়ে যেতে চাইল। এবার অপ্রসন্ন হয়েছে, অবর্গীয় শব্দ তুলল। ব্যস্ততা দেখিয়ে বলল, আমি ঘুমাবো, রাখছি। সামিহা তড়িঘড়ি করে বলে, কাল কিন্তু শোনাবি। প্রদীপ্তা শুনেছে কিনা কে জানে। তার আগেই কল কাটা হয়ে গেছে। বর্ষা যাচ্ছে যাচ্ছে এমন এক সময় চলমান। এই সময়টা বড্ড ভিন্ন, না বর্ষায় সিক্ত আর না শরতে শুষ্ক। ঋতুর অন্তরালে এক মায়াবী ক্ষণ এই কাল। জিমুতের ভার ফিকে হয়ে গগনের গায়ে ছোপ ছোপ নীলের ছায়া পড়ছে। বর্ষার ভুবন কাঁপানো গর্জনটা নেই। হাওয়ায় হাওয়ায় ভেসে বেড়ায় মাটির সোদা গন্ধ, অন্তর্জুড়ানো শীতলাভ হাওয়া। ঘড়ির কাঁটা সকাল 10টা। ভাস্বরের মলিন আলোয় রেঙেছে সারা প্রকৃতি। ব্যস্ত সমস্ত ঢাকা শহর। অকস্মাৎ দরজায় লাগাতার করাঘাতের শব্দে হুড়মুড়িয়ে বিছানা থেকে উঠল প্রদীপ্তা। উপন্যাসের বইটা বন্ধ করে দ্রুত পায়ে অগ্রসর হলো দরজার পানে। সাধারণত সকালে এমনভাবে ওকে ডাকে না কেউ। আজ হঠাৎ কী জন্য এমনভাবে দরজা ধাক্কাচ্ছে কে জানে। প্রদীপ্তা দরজা খুলল কৌতূহলী চিত্ত নিয়ে। ও দৃষ্টিতে আবদ্ধ হলো রুষার হাস্যোজ্জ্বল মুখশ্রী, হাঁপানো অভিভাব। প্রদীপ্তার ললাটে ভাঁজ পড়ে, ভ্রুতে কুঞ্চন। ও কিছু জিজ্ঞেস করতে যাবে, তার আগে রুষা ব্যস্ত গলায় বলে উঠল, তাড়াতাড়ি আমার রুমে চলো, একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো তোমায়, জলদি। প্রদীপ্তাকে কিছু বোঝার বা প্রশ্ন করার সময়টুকুও রুষা দিল না। প্রদীপ্তার হাত ধরে এক প্রকার টেনে নিয়ে যেতে লাগলো দ্রুত পায়ে। অবুঝ প্রদীপ্তা এক পলক নিজ কক্ষের দিকে তাকিয়ে বলল, ফ্যানটা বন্ধ করে আসি। রুষা অধৈর্য হয়ে বলে, আহা, সেসব থাকুক না, তাড়াতাড়ি না গেলে জিনিসটা মিস হয়ে যাবে। রুষা আর প্রদীপ্তার একসাথে থাকার কথা ছিল। পরবর্তীতে দুজনের নিজস্ব প্রাইভেসি রক্ষায় বাড়ির লোকেরা আর এ ব্যাপারে মাথা ঘামায়নি। রুষার ঘরটা মোটেও ছিমছাম কোনো কক্ষ না, বরং সুন্দর করে সাজানো গোছানো একটা রাজকীয় কক্ষ। বিভিন্ন আধুনিক আসবাবপত্রে ঠাসা। এই ঘরে আলাদা টেলিভিশন আছে, ওর নিজস্ব কম্পিউটার সহ নানান ইলেকট্রনিক ডিভাইস আছে। টেলিভিশনটা চালু করা। রুষা প্রদীপ্তাকে টেনে হেঁচড়ে টেলিভিশনের সামনে দাঁড় করালো, বলল টেলিভিশনের পর্দায় তাকাতে। প্রদীপ্তা যখন রুষার কথা মোতাবেক সেথায় তাকায়, ও সাথে সাথে পাথরের ন্যায় স্থবির হয়ে যায়। দৃষ্টি জুড়ে ছেয়ে যায় নিগুড় বিস্ময়। একটি দৃঢ় ঢোক প্রদীপ্তার কণ্ঠ হতে উদরে নেমে গেল। তীর তীর করে কাঁপল অধর যুগল। আজ রাশিয়ায় শান্তিরক্ষা ও প্রযুক্তি সহযোগিতা মিশন সফলভাবে সম্পূর্ণ করে দেশে ফিরেছেন বাংলাদেশ নৌবাহিনীর একটি বিশেষ দল। প্রায় 2 মাসব্যাপী এই মিশনে তারা আন্তর্জাতিক মহলে বাংলাদেশের নৌবাহিনীর দক্ষতা, শৃঙ্খলা ও পেশাদারিত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে এসেছেন। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ সকালে নৌবাহিনীর সদস্যদের স্বাগত জানান নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাজমুল হাসান।
নিজের শ্রবণেন্দ্রকে বিশ্বাস করে উঠতে বেগ পোহাতে হলো প্রদীপ্তাকে। ও বিশ্বাস করতে পারল না নিজের চোখকেও। প্রদীপ্তা নিজের সবচেয়ে প্রিয় পুরুষটিকে দেখতে পাচ্ছে। 2 মাস, এর চেয়েও অধিক সময় পরে প্রদীপ্তা দেখছে সেই সুদর্শন চোখ ধাঁধানো সুন্দর মুখশ্রীটা, যাতে আপাতত কোনো হাসির রেশ নেই, শুধুই বিদ্যমান গাম্ভীর্যতা। সাদা রঙের মার্জিত পোশাকটাতে হৃদয় কাড়ার সুন্দর দেখাচ্ছে। পোশাকটার বুকে অসংখ্য অর্জিত পদকের পাশে আরও একখানা পদক যত্ন সহিত পরিয়ে দিচ্ছেন অ্যাডমিরাল। গর্বের সহিত বাকিরা বুক উঁচিয়ে দাঁড়িয়ে আছে দুপাশে সারিবদ্ধভাবে। একটু আগে ঢাকা ক্যান্টনমেন্টের নৌবাহিনী সদর দপ্তরে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে রাশিয়ার সফল মিশন সম্পূর্ণ করার বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা কমান্ডার তাজরিদ খান আদ্রিককে পদক পরিয়ে দেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাজমুল হাসান। এই পদক প্রদান করা হয় রাশিয়ার অনুষ্ঠিত আন্তর্জাতিক যৌথ সামুদ্রিক মিশনের অসাধারণ কৃতিত্ব, নেতৃত্ব এবং পেশাদারিত্বের স্বীকৃতি হিসাবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্ববর্তন কর্মকর্তারা ও নৌবাহিনীর বিভিন্ন ইউনিটের কমান্ডার। কণ্ঠনালী শুকিয়ে গেছে প্রদীপ্তার, তীর করে কাঁপছে ওষ্ঠাধর, বেতাল কাঁপছে সর্বাঙ্গ। প্রদীপ্তা কাঁপা কণ্ঠে উচ্চারণ করতে চাইলেও শব্দ, তবুও সক্ষম হলো না। পলকহীন বিস্ময়ে হতভম্ব হয়ে তাকিয়ে রইল অনিমেষ। শ্বাস প্রশ্বাস ভারী হয়ে গেছে মেয়েটার, সেই সাথে অক্ষিকোটর ঘোলাটে হয়ে উঠল অশ্রুত্তপে। অনর্গল কপল গড়িয়ে পড়ে গেল মুক্তোর দানার ন্যায় অশ্রুকণা। ও ভুলল আশপাশ, দেখল না রুষা কেমন হাসি হাসি মুখটা নিয়ে ওর দিকে চেয়ে আছে। ও লক্ষ্য করল না ওর প্রিয় ভাইরাও ইতিমধ্যে ঘরে এসে উপস্থিত হয়েছে। ওরা প্রদীপ্তাকে দেখে প্রশান্তি অনুভব করছে। মেয়েটা শুধু হৃদয় জুড়ালো প্রিয় পুরুষের সাফল্য দেখে। তাকে এতগুলো দিন বাদে চোখের সামনে দেখতে পেয়ে প্রাণ জুড়ালো, হৃদয় কাঁদল। তবুও মেয়েটা পাত্তা দিল না। অন্তঃস্থল ভরে উঠল দীর্ঘ প্রতীক্ষার অবসানে। অসহনীয় সুখের দাপটে প্রদীপ্তার হৃৎপিণ্ডটা লাফালো বেগতিক। প্রদীপ্তার ভারী শরীরখানা নিস্তেজ হয়ে এলো সহসা। ও দাঁড়িয়ে থাকার শক্তি হারিয়ে ধপাস করে বসে পড়ে বিছানায়। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে প্রিয় মানুষের দেখা পেলে বুঝি এমন অনুভব হয়। প্রদীপ্তার দেহ ঠান্ডা হয়ে গেল যখন ওর কর্ণপাত হলো রুক্ষ শুষ্ক গম্ভীর কণ্ঠটা। ধন্যবাদ স্যার। আজকের সকালটা এত সুন্দর হবে অকল্পনীয় ছিল খানবাড়ির প্রতিটি সদস্যের কাছে। গোটা বাড়ির লোকেদের মুখে আজ লেপ্টে আছে খুশির আমেজ। তাদের প্রিয় পাত্রকে টেলিভিশনে দেখাচ্ছে বলে কথা। এমনটা নয় প্রথমবার, তবুও প্রতিবারের মতোই আনন্দ সকলের মাঝে। গর্বে বুক ভরে উঠছে সবার। এমদাদ খানকে টিভির কাছ থেকে সরতে দেখা যায় না। টিভিতে অন্য বিষয় সংক্রান্ত সংবাদ দেখালে উনি রুষাকে মোবাইলে বের করে দিতে বলেন। খাওয়া দাওয়া দোকান সব ভুলে উনি আজ ছেলেকে নিয়ে মত্ত। ওনার সেদিনের ছোট্ট মানিক আজ দেশের গর্ব। ভাবতেই বক্ষপিঞ্জর জুড়িয়ে আসছে। নিজেকে বাবা হিসেবে সার্থক লাগছে। সন্তানের সাফল্যে বাবা মায়ের চেয়ে বেশি খুশি আর কে হয়। এমদাদ খান শুরু থেকে এই অবধি ভাবেন আদিব কবে নৌবাহিনীতে যোগদান করলো, কবে ক্ষুদ্র থেকে ধীরে ধীরে এত বড় কিছু হলো, সব ভাবেন। ওনার হৃদয় শিথিল হয়ে এলো। উনি বৃদ্ধা আঙুলের সাহায্যে অক্ষিকোণ মুছলেন। ঠোঁটের ডগায় প্রফুল্ল হাসি বইছে তখনও। সহসা এমদাদ সাহেবের হাতে ধরে রাখা ফোনটা কাঁপতে কাঁপতে বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল ফোন কল। গুটি গুটি বর্ণ মিলিত হয়ে জট পাকানো শব্দটা দৃশ্যমান হলো বাবা। এমদাদ খানের আনন্দোচ্ছ্বাস আর দেখে কে। পরম আনন্দে উনি হৈ হৈ করে উঠলেন। কল ধরলেন দ্রুত হস্তে। অদ্ভুত উল্লাস অনুভব করলেন অন্তরে। ওনার আনন্দের মাত্রা আকাশ ছিল। হৃদয়ের সুখটুকু মুখ ফুটে বেরিয়ে এলে উনি প্রফুল্ল গলায় বললেন, কেমন আছো বাবা? সারা বসার ঘরে প্রতিধ্বনিত হলো ইমদাদ খানের কণ্ঠস্বর। এক টুকরো আদর মাখা কণ্ঠস্বর।
এই কণ্ঠ, এই ডাক শুনতে পেয়ে নানা কাজে ব্যস্ত নানা লোকের মনোযোগ পড়ে ইমদাদ খানের ওপর। এক একজন আদি কল করেছে বলতে বলতে ছুটে আসে। এদিকে ফোনের অপর প্রান্তে অবস্থিত আদিবের ভারী কণ্ঠস্বরটা শ্রবণেন্দ্রিয়ে পৌঁছালো ইমদাদ খানের। জি ভালো, তুমি? এইটুকু কি যথেষ্ট নয় ইমদাদ খানের প্রফুল্লতা বাড়িয়ে দিতে? এতগুলো দিন বাদে সন্তানের কণ্ঠস্বর শুনছেন তিনি। উনি খুশি মনে জবাব দিলেন সে ভালো আছে। আদিব পরিবারের সবার কথা জিজ্ঞেস করলো। উনি বললেন তারাও ভালো আছে। বাবা ছেলের মাঝে কৌশল বিনিময় চলল দীর্ঘক্ষণ। কথাবার্তার শেষে ইমদাদ খান জানতে চাইলেন, কবে আসবে তুমি? আদিব নির্লিপ্ত কণ্ঠে বলল, যেদিন আসবো সেদিন দেখো, রাখি। ও আর কারোর সাথে কোনো রকম আলাদা কথা বলল না। রুমকি বেগম চাইলেন, তবে আদিব মানা করলো। জানালো ফিল্ড থেকে বেরিয়ে কল করবে। খাবার ঘরে উপস্থিত প্রদীপ্তা একা বসে শুধু সবার হই হুল্লোড় শুনে গেল। নড়লও না, চললও না খাবার টেবিল থেকে। পরোটার গায়ে শুধু আঙুল নেড়ে যাচ্ছে। মন মস্তিষ্ক অন্যত্রে আবদ্ধ। মেয়েটাকে কেমন ছন্নছাড়া দিক বিদিক হারানো পথিক লাগছে দেখতে। রুষা তখন কাব্যের সাথে তার কক্ষে। কাব্য মেডিকেলের কিছু বইপত্র পড়ছে আর রুষা পাশে আতসোহা হয়ে ফোন ঘাঁটছে। সাদির ডিউটিতে গেছে। অকস্মাৎ রুষা মৃদু আওয়াজ করে বলে উঠল, ভাইয়া, বড় ভাইয়া কল করেছে। কাব্য কাজকর্ম ছেড়ে চকিত তাকায় রুষার দিকে। চকচক করছে রুষার চোখ দুটো, মুখে প্রাণবন্ত হাসি। রুষা চট করে ফোন রিসিভ করে স্পিকার অন করলো কাব্য শোনার সুবিধার্থে। ওপাশ থেকে ভেসে এলো আদিবের নরম ঠান্ডা গলাটা। কি খবর তোর ভাইদের? রুষা কাব্যের দিকে তাকিয়ে মিষ্টি গলায় বলে, আমরা তো অলওয়েজ ভালোই থাকি, তোমার কি খবর, কেমন আছো? আদিব আদর মাখা গলায় বোনকে বলল, ভালো আছি। তাই আমাকে আরেকটু ভালো থাকার তোড়জোড় করে দিন ছোট আপু। রুষা আর কাব্য ড্যাব ড্যাব করে একজন আর একজনের দিকে চেয়ে। রুষা আগ্রহী হয়ে বেজায় কৌতূহলী কণ্ঠে বলল, কি করব? আদিব পুনরায় একই ভঙ্গিতে প্রচণ্ড নমনীয় গলায় বলে, আপুকে গিয়ে বলবি ভাইয়া কল করেছে, সে যেন ভাইয়ার কল রিসিভ করে। সাথে সাথে রুষা ফিক করে হেসে ওঠে। কাব্য হেসে ওঠে সশব্দে। পরপরই মুখে হাত চাপে। হাজার হোক রুষার বড় ভাই লাগে তো। অতি কষ্টে নিজেকে সামলে নিল কাব্য। এদিকে রুষা হেসে লুটোপুটি খাচ্ছে। তার ভাইয়ের এমন অদ্ভুত কার্যকলাপ তার কাছে কৌতুক স্বরূপ। মেয়েটা হাসতে হাসতে বলল, ব্যাস এতটুকুই? আদিব ইজি চেয়ারে গা এলিয়ে ছোট্ট করে বলল, এইটুকুই। রুষা মেয়েকে ঠান্ডা করে বলল, আপু যদি কল ধরতে না চাই, কতগুলো দিন যোগাযোগ রাখুনি, হিসাব আছে? আপুর কি রাগ হয় না, অভিমান থাকে তো? আদিব আলতোভাবে হাসে, মোলায়েম গলায় বলে, সেটা আমি বুঝে নিচ্ছি। আপনি অনুগ্রহ করে জলদি আপনার আপুকে খুঁজে বের করুন। বলুন আপনার ভাই মরে যাচ্ছে। রুষার হাসির মাত্রা পুনরায় বেড়ে যায়। সে কি হাসি ওর! রুক্ষ গম্ভীর পানসে নিরামিষ ভাইয়া প্রেমে হাবুডুবু খাচ্ছে বলে কথা। যে ভাই সারাদিন শাসনের উপর রাখত, সে ভাই আজ বোনের কাছে প্রিয়তমার খোঁজ চাইছে। হাস্যকর তো বটে। রুষা খাট থেকে নেমে যেতে যেতে বলল, কলে রাগ ভাঙানো হচ্ছে, তোমার কি উচিত না হুট করে চলে এসে আপুকে চমকে দেওয়া? ওপাশ থেকে আদিবের নিঃশব্দহীনতা ব্যতীত আর কিছু এলো না। রুষা কল কাটল। ফোন কানে চেপে ভাইয়ের সাথে কথা বলতে বলতে নিচে নামলো। বাড়ির সব কটা লোক জেকে ধরবে। আপাতত ওসবের প্রয়োজন নেই, এই ভেবেই ফোনটা হাতের মুঠোয় পুড়ে নিল ও। প্রদীপ্ত তখনও খাবার ঘরে। নরম তুলতুলে তেলে ভাজা পরোটাটা ঠান্ডা হয়ে আরও নেতিয়ে গেছে। সবজি তরকারি থেকে জল ছেড়ে দিয়েছে। প্রদীপ্তা খাবারের থালার দিকে শুধু চেয়ে আছে, তবে খাচ্ছে না। অশান্তি লাগছে। আদিবকে টেলিভিশনে দেখার পর থেকেই বড্ড অশান্তি লাগছে। এতদিনের রয়েস হয়ে থাকার ধৈর্য আজ চুরমার হয়ে ভেঙে গেছে। মানুষটাকে কাছ থেকে দেখার তীব্র বাসনা ওকে শান্তিতে দুর্দণ্ড বসতে দিচ্ছে না।
চিত্ত জুড়ে উসখুসে ভাব, হৃদয়ে আকুপাকু করছে ভীষণ। সামনাসামনি আদিবকে দেখার প্রয়াসে রুষা প্রদীপ্তার ছন্নছাড়া ভাবসাব দেখে নিজের কপাল নিজে চাপড়ায়, মনে মনে বলে, এই মেয়ে সত্যি পাগল। অতঃপর অযথা সময় ব্যয় না করে প্রদীপ্তার কাছে এগোলো। প্রদীপ্তার বাহুতে কিঞ্চিত বেগে ধাক্কা দিতেই মেয়েটা হোশে ফিরে চমকে ওঠার ন্যায় চায় রুষার পানে। রুষা জোরপূর্বক চওড়া হাসি ফুটিয়ে বলল, মহাদয়া, খাদ্য বিষয়ক গবেষণা শেষ হলে এবার একটু রুমে যান। প্রদীপটা কাঁচুমাচু হয়ে এলো। খাবারের দিকে চেয়ে চেয়ে আকাশ পাতাল ভাবার দরুন যে রুষা এমনটা বলল তাও বুঝে নিল সাথে সাথেই। রুষা ফের একই সুরে বলল, আমার ভাইয়া মরে যাচ্ছে, তাড়াতাড়ি রুমে যাও আপু। প্রদীপ্তার আদল ফ্যাকাশে হয়ে যায়। ও আতকে ওঠার মতো করে বলে, এসব কি ধরনের কথা রুষা? রুষা মৃদু হাসল। প্রদীপ্তার হাতের নিচে থাকা থালাটা সরিয়ে দিতে দিতে বলল, খাবে না তো বেশি বুঝতে পেরেছি, খাবার দাবারের প্রতি তোমার মন কেন বসে না উপর আল্লাহ মালুম। যাও আপাই, বড় ভাই তোমাকে যেতে বলেছে। প্রদীপ্তা দীর্ঘশ্বাস ফেলল সন্তর্পণে। গেলে কি দেখা পাওয়া যাবে? ও নিচু স্বরে বলে, উনি সবাইকে বলেছেন কোয়ার্টারে পৌঁছে কল করবেন। রুষার সাথে সাথে প্রদীপ্তার গাল টেনে বলল, সবার কথা বলেছে, তোমার কথা না। তুমি হচ্ছে ভাইয়া সামন স্পেশাল। প্রদীপ্তার আদলে কৃষ্ণচূড়া ফুল ফুটল। ও হাঁসফাঁসে অবস্থা আবিষ্কার করল মুহূর্তে। এমতো অবস্থায় রুষার কাছ থেকে এক প্রকার পালাতে চিবুক গলায় নামিয়ে দ্রুত প্রস্থান হলো সেখান থেকে। রুষা প্রদীপ্তার হাব ভাব দেখে ঠোঁট চেপে হাসল। তাকিয়ে রইল ওই পানে। সারা কক্ষ জুড়ে শুনশান নীরবতা। জানালার পাশে কাঠের টেবিলটাতে বসে আছে প্রদীপ্তা। দৃষ্টি যদিও বাগানের দিকে, তবে আদতে ওর মনোযোগ বাগানে কিনা জানা নেই। মুঠোফোনটা মুঠোতেই বন্দি। দৃষ্টি জুড়ে শীতলতা। এই বুঝি কাঙ্ক্ষিত ক্ষণটি এলো। প্রদীপ্তার মরুভূমির উত্তপ্ত বালুকণাদের ভিজিয়ে ঠান্ডা করে গেল হৃদয়স্পর্শী কণ্ঠস্বরটা। সবেই এসেছে ও কক্ষে মাত্রই প্রদীপ্তার অন্তর্নিংড়ে কম্পিত শ্বাস নির্গত হয়। হুট করে হাতের মুঠোয় বন্দি বস্তুটা কাঁপতে থাকে। ভাইব্রেট করে রাখা ফোনটা থেকে ঝিমবর্গীয় শব্দ হলো। মুহূর্তে শুষ্ক মুখশ্রীতে অবস্থিত গোলাপের পাপড়ির সমতুল্য মসৃণ অধরকোণের সূক্ষ্ম রেখা স্পষ্ট হয়। চোখের পল্লব ফেলার অপেক্ষাও খুব বাড়তি লাগে বিধায় ঝট করে কল রিসিভ করে ফোন কানে চাপল প্রদীপ্তা। আর তৎক্ষণাৎ মুচড়ে ওঠে প্রদীপ্তার অন্তঃস্থল। মোটেও কোনো দুঃসংবাদে নয়, বরং শীতলাভ নমনীয় কোনো এক কণ্ঠস্বরের প্রকোপে। আমার অযত্নে ফিরে যাওয়া দীর্ঘ অপেক্ষারত নারী, আমার পদ্মরাগী কেমন আছে? প্রদীপ্তার মেরুদণ্ড সোজা হয়ে যায় শুধুমাত্র এইটুকুনি বাক্যে। শীত দ্বারা বেয়ে গড়িয়ে পড়ে জমে থাকা অনুভূতির স্তূপ। প্রদীপ্ত শুষ্ক ঢোক গিলতে গিয়ে ব্যর্থ হয়। স্তব্ধ পদ্মরাজি কিয়ৎক্ষণ পার করে দেয় বিস্ময়ের তোপ সামলাতে সামলাতে। শ্রবণেন্দ্রিয় ভুল শুনছে, নয়তো স্বপ্নে আছে। এই কোমল গলার স্বর, আদুরে প্রতিটি বচন এতদিন কোথায় হারিয়েছিল? কোন ধাতুর বক্সে বন্দি ছিল? আদিব ফের ডেকে ওঠে, প্রদীপ্তা শুনছেন? বিমূঢ় প্রদীপ্তা বাধ্য পুতুলের ন্যায় জবাব আনে। আদিব আবেশে চোখ বন্ধ করে নেয়। একটু সময় নিয়ে শুধোয়, কেমন আছেন আপনি? প্রদীপ্তার অন্তর খুব অভিমানী গলায় বলে, যেমন থাকার কথা ছিল না তেমনই আছি। অথচ এই অভদ্র আচরণটুকু প্রদীপ্তা করতে পারে না। ওর মস্তিষ্ক সচলায়তন বলছে ওকে মানুষটা অযথা কোথাও যেয়ে থাকেনি, কাজে ছিল। ও আবার নীরবে দীর্ঘশ্বাস ছাড়ল, মিহিকণ্ঠে বলল, ভালো। প্রদীপ্তার প্রশ্নের আগে তীরের মতো আদিবের প্রশ্ন ছুটে এলো, কেমন ভালো? সেই আগের মতো কেমন ভালো শোনার শখটা এখনো আছে দেখে প্রদীপ্তার ঠোঁটে এক টুকরো চাঁদের হাসি দেখা দিল।
তবে প্রদীপ্তা জবাব দিল নিজের মনের বাইরের ও নরম গলায় বলল, ভীষণ ভালো। ওপাশ থেকে কিঞ্চিত হাসলো আদিব, নীরব হাসি যাকে বলে আর কি। নিশ্চয়ই সব কিছু জেনে বুঝে এসব প্রশ্ন করেছে আদিব। প্রদীপ্তার মতো মেয়ে এত ঝুড়ি ঝুড়ি বার্তা পাঠিয়ে রেখেছে বলে কথা। প্রত্যেক বার্তায় আহাজারি ফিরে আসুন। আদিবের ন্যায় তীক্ষ্ণ বুদ্ধিমত্তায় অধিকারী মানুষটা এসব বুঝতে নিশ্চয়ই অক্ষম নয়। আদিব বলে, মিস করেছেন আমায়? হৃৎপিণ্ডে দ্রিম করে ধাক্কা খেল প্রদীপ্তা। চূর্ণ বিচূর্ণ হলো মধ্যকার অনুভূতিরা। এ কথাও যদি মুখে বলতে হয় তাহলে আদিব কি চিনল প্রদীপ্তাকে? প্রদীপ্তার মন বলল উনি একটা মেসেজও পড়েনি। এত মেসেজ দেখে বিরক্ত হয়ে গেছে। ওর চোখ দুটো নিভে আসে ও মনস্থ গলায় বলে, না। দারুণভাবে হেসে উঠল আদিব। ঈষৎ পৌঁছালো প্রদীপ্তার কর্ণেও। ও হতাশ হলো। মানুষটার কণ্ঠ আগের মতোই আছে, অথচ প্রশ্নগুলো কেমন আলাদা। অবুঝ নাকি? এভাবে মনটা না ভাঙলে হতো না। প্রদীপ্তা অন্য পাশে ফিরে বসলো। আদিব বলল, আপনি রেগে আছেন? প্রদীপ্তা হাসলো। রাগ করবে কেন অযথা? ও নিম্ন গলায় বলে, না। আদিব বলে, আপনার মন খারাপ? প্রদীপ্তা বলল, এসব কখনো হয় না আমার। তাহলে অভিমান? আদিব শান্তভাবে একের পর এক প্রশ্ন ছুড়ে যায়। প্রদীপ্তা মৃদু গলায় বলল, না। আদিব বলে, আপনার কণ্ঠ অন্যরকম শোনাচ্ছে। প্রদীপ্তা কপাল ভাঁজ করলো। কেমন অন্যরকম? প্রদীপ্তা তো স্বভাব সুলভ এই ভঙ্গিতে কথা বলে। স্বল্পভাষী প্রদীপ্তার এই কণ্ঠ কি ভুলে খেয়েছে আদিব? প্রদীপ্তা বলল, আমি তো এভাবেই কথা বলি। আদিব হেসে বলল, মনে হচ্ছে আগের চেয়েও আজ আপনি আমার উপর বেশি বিরক্ত। প্রদীপ্তা মুখ ফুলিয়ে শ্বাস ফেলল। উদ্ভট কথা। কখন প্রদীপ্তা বলল সে আদিবের উপর বিরক্ত? মানুষটা সবসময় বেশি বেশি বোঝে, সবার বেলায় না হলেও প্রদীপ্তার বেলায়। প্রদীপ্তা খানিক নিস্পৃহ কণ্ঠে বলল, আমি এসব কখন বললাম? আদিবের এই মেয়েটাকে উত্ত্যক্ত করতে ভালো লাগছে, বরাবরই লাগে। আজ এতদিন বাদে জ্বালাতে পেরে বেশি ভালো লাগছে। আদিবের বড্ড ইচ্ছে ও প্রদীপ্তার রাগী কণ্ঠস্বর শুনবে, অথচ সে ঘুরে বালি। তার প্রদীপ্তা ভীষণ নরম তুলতুলে মানবী কিনা। আদিব ঠোঁট চেপে হেসে বলে, বলা লাগে না, আমি বুঝতে পারছি। প্রদীপ্তা অপ্রসন্ন কণ্ঠে বলল, আপনি আবোল তাবোল বলছেন। আদিব রুবাকালো সরু কণ্ঠে বলল, কেমন আবোল তাবোল? আমি কখন বললাম পারছি বুঝতে, আমি না লাগে বলা? আমি কি একবারও এমন উল্টো করে বাক্য বলেছি? প্রদীপ্তা স্তব্ধ। কোথায় এতদিন বাদে কথা হওয়ার দরুন মানুষটা মিষ্টি মিষ্টি কথা শোনাবে, তা না কেমন কেমন কথাগুলো বলে যাচ্ছে। প্রদীপ্তা দীর্ঘশ্বাস ফেলল, নিশ্চুপ রইল এবার। প্রদীপ্তার নিঃশব্দতা আদিবকে এবার উচ্চস্বরে হাসতে বাধ্য করল। ও হাসতে হাসতে অনুতপ্ততা প্রকাশ করে। প্রাণ আমার, আমি মজা করছিলাম। প্রাণ আমার? প্রদীপ্তা বন্ধ চোখ দুটো চট করে খুলে ফেলল। প্রদীপ্তাকে আদিব নিজের প্রাণ ডাকছে? প্রদীপ্তার মতো নগণ্য এক রমণী কারো প্রাণ উপাধি পাওয়ার যোগ্যতা রাখছে? প্রদীপ্তার কণ্ঠ শুকিয়ে এলো। আদিব বলল, আপনি আমায় এত মিস করবেন আগে জানলে রাশিয়া 2 দিন আগে যেতাম, তাহলে 2 দিন আগে ফেরা হতো। প্রদীপ্তা নিশ্চুপ। ও আগের বারের বিষয়টুকুর ভার সামলাতেই হিমশিম খাচ্ছে। আদিব নিজের মতো করে বলে যায়, আপনি রাত বিরাতে আমার জন্য জেগেছেন, চোখের অশ্রু বিসর্জন দিয়েছেন, মন খারাপ করেছেন। বলুন তো ঠিক কি করলে আপনাকে অজান্তে দেওয়া সবটুকু কষ্ট আমার কাছে চলে আসবে? প্রদীপ্তা চোখ দুটো পুনরায় বন্ধ করে নেয়। ঘন পল্লব বিশিষ্ট নয়ন জুড়ে সিক্ত হয়ে উঠেছে। ও নিজের গলার স্বর স্বাভাবিক রেখে বলে, আপনি আসুন। কবে আসবেন? আদিব মিষ্টি স্বরে বলে, কবে আসবো? কবে আসলে ভালো হয়? প্রদীপ্তা ভাবলেশহীন বলে, যেদিন আপনার সুবিধা হয়। আদিব অপর প্রান্ত থেকে পুনরায় হাসলো। প্রদীপ্তা মিনমিনে গলায় শুধালো, আপনার গালে কি হয়েছে? অকস্মাৎ করা এখানে আশ্চর্যজনক কথায় অপ্রস্তুত হলো আদিব।
গালে কি হবে। ও গালে হাত দেয়, খেয়াল করে বাম পাশের গালে একটা ক্ষত চিহ্ন হয়ে আছে। ক্ষতটা শুকিয়ে এসেছে প্রায়, খুবই সূক্ষ্ম সেই দাগ। আদিবের সুখ সুখ অনুভব হয়। প্রিয়তমা এত ভালোভাবে তার দিকে নজর দিচ্ছে, এ তোর পরম সৌভাগ্য। আদিব প্রশান্ত গলায় বলল, আপনি এসব খুঁটিনাটি বিষয়গুলো লক্ষ্য করছেন? আপনি জানেন এগুলো কার বৈশিষ্ট্য? অবুঝ গলায় প্রদীপ্তা জানতে চায়। কার? আদিব ভাবান্তরহীন মৃদু গলায় বলল, You are behaving like Commander Tashrid Khan, Adib's wife.